এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই সে নিম গাছ, যে নিম গাছের তলায় শ্রী चैतन्य महाप्रभुर जन्म হয়েছিল। मंगला होती है सुबह 4 बजे, उसके बाद भोग लगेगा, मंगल भोग होता है, उसके बाद फिर 1 घंटे खुले रहता है। ভোরবেলা আপনার সকাল 6:30 থেকে মায়ের নিত্য পুজো শুরু হয়, আর 7:30টার মধ্যে নিত্য পুজো শেষ হয়ে যায় মায়ের, তারপরে পাবলিক পুজো শুরু হয়। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নবদ্বীপের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই, তবুও বলে রাখি এই নবদ্বীপ হলো একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর। সারা বিশ্বের কাছে নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেই পরিচিত। তাছাড়াও সেন বংশের আমলে এই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। এছাড়াও তৎকালীন সময়ে সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হওয়ায় নবদ্বীপকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। আর নবদ্বীপের লাল দই বা ক্ষীর দই বিশ্ববিখ্যাত। 1202 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন। এরকম একটা বিপর্যয়ের সময় বাংলায় যখন হিন্দু ধর্ম সংকট অবস্থায়, ঠিক তখনই নতুন যুগের সৃষ্টি করতে নবদ্বীপে আবির্ভাব ঘটল যুগাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর। নবদ্বীপে ফিরে এলো এক নবজাগরণ। আর আজ আমরা ঘুরে দেখব চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত জন্মস্থান এবং লীলাক্ষেত্র নবদ্বীপ। গুড মর্নিং ফ্রম নবদ্বীপ। আমি এখন রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে। আর এই নবদ্বীপই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আজকে আপনাদের ঘুরে দেখাবো পুরো নবদ্বীপ শহর। এখানে রয়েছে প্রচুর মন্দির, প্রচুর ঘোরার জায়গা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটাই দেখাবো। এখানে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কী কী মন্দির রয়েছে, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, কিভাবে পুরো নবদ্বীপটা ঘুরে দেখবেন, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে, এখান থেকে বাইরে যাব। তো চলুন প্রথমে দেখে নিই আমরা নবদ্বীপ পৌঁছাবো কিভাবে। কলকাতা থেকে বিভিন্নভাবে নবদ্বীপ পৌঁছানো যায়। রেলপথে নবদ্বীপ পৌঁছাতে হলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশন। সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট মতো। অথবা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর জংশন স্টেশনে নামতে হবে। সেখান থেকে নবদ্বীপ ঘাট যাওয়ার অটো পাওয়া যায়। নবদ্বীপ ঘাট বা সরবগঞ্জ ঘাটে পৌঁছে ঘাট পার করলে নবদ্বীপ শহর। এই পথে নবদ্বীপ পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। এছাড়াও কলকাতা থেকে সড়কপথে নবদ্বীপ পৌঁছাতে হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে অথবা দিল্লি রোড হয়ে STKK রোড ধরতে হবে। STKK রোড ধরে নবদ্বীপ শহরে পৌঁছানো যায়। স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অটো আছে এখানে পরপর। মন্দিরগুলো বলে এই নবদ্বীপে কটা জায়গায় ঘোরান আপনারা? আপনার নবদ্বীপে মোটামুটি 12টা মেন মন্দির ঘোরায়। এগুলো ঘোরাতে কতটুকু সময় লাগে এগুলো ঘুরতে? মোটামুটি একটু তাড়াতাড়ি করলে মোটামুটি তাও 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। আর কত ভাড়া নেন এই জায়গাগুলো ঘোরাতে? আমরা এগুলো ভাড়াতে 400 টাকা ভাড়া নেই মিনিমাম। আচ্ছা, কতজন গেলে? 4 জন, মাথা পিছু 100 করে। নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। টোটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই টোটো করে কিন্তু পুরো নবদ্বীপটা ঘুরে নেওয়া যাবে। এখানে কাকু বললো 12টা ভালো ভালো মন্দির রয়েছে, মেন মন্দির। তো এই মন্দিরগুলোর মধ্যে যতটা সম্ভব ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই যাচ্ছি কেশবজির মন্দির। তো প্রথমেই আমরা এসে পৌঁছালাম কেশবজির গৌড়ীয় মঠ। বিরাট বড় একটা মন্দির। যদিও এই মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। আমি অফিসে গিয়েছিলাম, কথা বললাম পারমিশনের জন্য। আজকের নবদ্বীপ ভ্রমণের আমার প্রথম দর্শনীয় স্থান সেটা হচ্ছে কেশবজির গৌড়ীয় মঠ। মন্দিরের ভেতরের ভিডিও করা নিষেধ থাকলেও এই মঠের মহারাজার সঙ্গে কথা বলে ভিডিও করার অনুমতি পেয়েছিলাম। ভেতরে প্রবেশ করেই বড় একটা নাট মন্দির। আর এই মন্দিরের সিংহাসনে রয়েছে রাধা কৃষ্ণ এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। এই কেশবজির গৌড়ীয় মঠ একটা বড় মন্দির। এখানে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ আর ওপরে রয়েছে মিউজিয়াম। मंगला होती है सुबह 4 बजे, उसके बाद भोग लगेगा, मंगल भोग होता है, उसके बाद फिर 1 घंटे खुले रहता है, उसके बाद अर्चन होता है, फिर 9:30 बजे फिर खुलता है। उसके पहले भोग होता है, फिर दोपहर में 12:30 बजे आरती होती है, ऐसे फिर शाम में 4:30 बजे खुलता है। এই মন্দিরের উপরে রয়েছে একটা মিউজিয়াম। 10 টাকা দিয়ে টিকিট কেটে মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে পারেন। এই মিউজিয়ামে রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এবার এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান নবদ্বীপের জল মন্দির। পাশে রয়েছে একটা বড় পুকুর।
আর এই পুকুরের চারিদিকটা কিন্তু বাঁধানো রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা মন্দির, এটাই হচ্ছে জল মন্দির। এই জল মন্দিরে পৌঁছাতে গেলে কিন্তু এই নৌকাতে করে যেতে হয়। মন্দিরের চারিদিকটা রয়েছে জল, আর সেই কারণেই এই মন্দিরের নাম জল মন্দির। এই জল মন্দিরে আসলে কিন্তু আপনারা প্রচুর হরিণ দেখতে পাবেন। তাছাড়া সেই হরিণগুলোকে কিন্তু আপনি নিজে হাতে খাওয়াতেও পারেন। বাচ্চারা আসলে কিন্তু এই জায়গাটা খুব উপভোগ করবে, কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে হরিণ। জল মন্দির দেখে আমি পৌঁছে গিয়েছিলাম মহারানী ধনঞ্জরি দেবী প্রতিষ্ঠিত সোনার মন্দিরে। এটা হচ্ছে মহারানী ধনঞ্জয়ী দেবীর সোনার মন্দির। এখন এখানে আসলাম, এই জায়গাটা ঘুরে দেখবো। এখানে মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দির, আর তাছাড়া রয়েছে একটা নাট মন্দির, আর জায়গাটা বেশ সুন্দর। এই হচ্ছে নাট মন্দির। এবারে ঘুরে দেখব শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ। আচার্য শ্রীলভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, উপদেশদান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। এখন এসে পৌঁছালাম দেবানন্দ গৌড়ীয় মঠ। এবারে এসে পৌঁছালাম সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে। এখন সোনার গৌরাঙ্গ মন্দিরের ভেতরে যাব, তো ভেতরে গিয়ে সোনার গৌরাঙ্গ দর্শন করব। এই হচ্ছে শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর প্রভুপাদ প্রতাপচন্দ্র গোস্বামী প্রায় 350 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে রয়েছে অষ্টধাতু নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। মহাপ্রভুর গায়ের রং গৌরবর্ণ হয়, তার নাম দেয়া হয়েছিল সোনার গৌরাঙ্গ। দর্শন করলাম সোনার গৌরাঙ্গ। আপনারা নবদ্বীপ আসলে আমি বলবো অবশ্যই আপনারা এসে নিজে সোনার গৌরাঙ্গ দর্শন করুন। আর এই সোনার গৌরাঙ্গর পাশেই রয়েছে সমাজবাড়ি মঠ। এখন এখান থেকে হেঁটেই যাচ্ছি সমাজবাড়ি মঠ, সামনেই রয়েছে সমাজবাড়ি মন্দির। এটি প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেব। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও রয়েছে রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। তাছাড়াও রয়েছে শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের সমাধি মন্দির এবং ওনার মূর্তি। এবারে এসে পৌঁছালাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানীর মন্দিরে। আর এই রাধারানীর মন্দিরেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। ইলেকট্রিক এবং গ্লাসের মাধ্যমে বিভিন্ন রকম শো দেখানো হয়, যেমন রামলীলা, রাসলীলা, রাবণের যুদ্ধ, এই ধরনের শো দেখানো হয়। পাশে রয়েছে টিকিট কাউন্টার, 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা গুপ্ত বৃন্দাবন এখানে দর্শন করতে পারেন। এটা কতক্ষণ খোলা থাকে? সন্ধ্যে 6টা পর্যন্ত। সকালে কটায় টাইম খোলা? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। এই মন্দিরের মধ্যে রয়েছে গুপ্ত বৃন্দাবন, যেখানে লাইট এবং গ্লাসের মাধ্যমে বৃন্দাবনের বিভিন্ন লীলাক্ষেত্র ফুটিয়ে তোলা হয়েছে। এবারে এসে পৌঁছালাম শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি, অর্থাৎ নিমাইয়ের জন্মস্থান। নবদ্বীপের প্রাচীন মায়াপুরের এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। নিমগাছের নিচে জন্ম হওয়ায় মহাপ্রভুর আর এক নাম নিমাই। নিমগাছের নিচে এই ছোট্ট মন্দিরে দেখতে পাবেন সচিমাতার কোলে লালিত হচ্ছে ছোট্ট নিমাই। নবদ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ইতিহাস। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই সেই নিম গাছ আর এই সেই কুটির, যে নিম গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। এবারে এসে পৌঁছালাম গৌর গোপীনাথ জিউ মন্দির। এখানে রয়েছে 60 ফুট গৌরাঙ্গ। 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম 60 ফুট গৌরাঙ্গ দেখার জন্য। আর ঢুকেই এই ধরনের একটা গুহা, একটা কৃত্রিম গুহা, বেশ অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। গোটা মন্দির জুড়ে চোখে পড়বে ভক্তি আর প্রকৃতির মেলবন্ধন। পুরীর গুপ্ত বৃন্দাবনের মতো এই মন্দিরেও রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়াও দেখানো হয়েছে চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনী। এই সবের মধ্যে এখানকার মূল আকর্ষণ 60 ফুট গৌরাঙ্গ। তার সঙ্গে রয়েছে একটা মিউজিয়াম, যেখানে রাধাকৃষ্ণের রাস ও লীলা ফুটিয়ে তোলা হয়েছে। এখন আছি নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে, আর এখানে কিন্তু রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ।
এই 60 ফুটের গৌরাঙ্গ দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আর আমি রয়েছে এখন সেই 60 ফুট গৌরাঙ্গর ঠিক সামনে। তো গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করলাম আর জায়গাটা ঘুরে কিন্তু খুব সুন্দর লাগলো। এখানে রয়েছে একটা মিউজিয়াম, যে জায়গাটা আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই 60 ফুটের গৌরাঙ্গ সঙ্গে মিউজিয়ামটা দেখে নিতে পারেন। এবারে দেখব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করার সময় দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে তার চরণ পাদুকা যুগল দিয়ে যান, যেটা এখনও এই মন্দিরে রাখা আছে। আর এই চরণ পাদুকা যুগল দেখার জন্য প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় করেন এই মন্দিরে। নবদ্বীপ ভ্রমণের সর্বশেষ দর্শনীয় স্থান ছিল পোড়ামাতলা মন্দির। 1825 খ্রিস্টাব্দে মহারাজা গিরিশচন্দ্র পোড়ামাতলায় দালানের ওপর চারচারা মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠিত করেন। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। দেবী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে পরিচিতা। বটবৃক্ষ মূলে দুটি ইটের ওপর সংস্থাপিত ঘটে দক্ষিণা কালিকার ধ্যানে দেবীর নিত্য পূজা হয়। এ হচ্ছে পোড়ামাতা মন্দির, আর তার পাশে রয়েছে এরকম ফুলের দোকান রয়েছে কিছু। তো এখন চলে আসলাম পোড়ামাতা মন্দিরের সামনে। আর এখানে ঢুকেই দেখছি রয়েছে প্রচুর ফুলের দোকান, প্রচুর রয়েছে প্রসাদের দোকান। এই দোকানগুলো থেকে আপনারা ফুল বা প্রসাদের ডালা নিয়ে আপনারা এই মন্দিরে পুজো দিতে পারেন। আর এখন সময় 12টা পার হয়ে এসেছে, মন্দিরে কিন্তু ততটা ভিড় দেখতে পাচ্ছি না, হয়তো সকালের দিকে একটু ভিড়টা বেশি থাকে। তো এখন চলে যাব মায়ের মন্দিরের ভেতরে। ভেতরে গিয়ে মায়ের দর্শন করব, সঙ্গে আপনাদেরকেও দর্শন করাবো। এখানে দর্শনার্থীরা কখন পুজো দিতে পারে, টাইমটা? ভোরবেলা আপনার সকাল 6:30 থেকে মায়ের নিত্য পুজো শুরু হয়, আর 7:30টার মধ্যে নিত্য পুজো শেষ হয়ে যায় মায়ের। তারপরে পাবলিক পুজো শুরু হয়। চলে কতক্ষণ? সারাদিন? সারাদিন পুজো চলে এখানে। রাত্রি 8:30টার সময় মন্দির আরতি হয়ে তারপরে বন্ধ হয়। সারাদিন মন্দির খোলা থাকে। নবদ্বীপ ভ্রমণের সময় কয়েকটা বিষয় মাথায় রাখা প্রয়োজন। যেমন নবদ্বীপের বেশিরভাগ মন্দির দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। নবদ্বীপের কিছু রাস্তাঘাট খুবই সংকীর্ণ এবং জনবহুল থাকায় এখানে টোটো করে ঘোরাটাই সবথেকে সুবিধাজনক। আর যারা নবদ্বীপে রাত্রিবাস করতে চান তাদের জন্য হোটেলের পাশাপাশি এখানে বেশিরভাগ গৌড়ীয় মঠে অল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আজকের নবদ্বীপ ভ্রমণের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।